আজকে যে চ্যাপ্টারটা আমরা কস্টিংয়ে স্টার্ট করব সেটা হচ্ছে থার্ড চ্যাপ্টার। যে চ্যাপ্টারটার নাম হচ্ছে পারিশ্রমিকের পদ্ধতি বা মেথডস অফ রেমুনারেশন। এই চ্যাপ্টারটা বোঝার আগে এই চ্যাপ্টারটার যে টাইটেলটা রয়েছে সেটাকে আমরা একবার অ্যানালাইসিস করে দেখব আর বোঝার চেষ্টা করব যে এই টাইটেলটা আমাদের কী বোঝাতে চায় পুরো চ্যাপ্টারটা সম্পর্কে। ঠিক আছে, তো দেখি কি আছে। আমরা উপরে লিখে নিলাম মেথডস অফ রেমুনারেশন। তাহলে মেথডস মানে কি বোঝায়? পদ্ধতি। ঠিক আছে, পদ্ধতি অর্থাৎ কোনো একটা কাজ করতে গেলে যেভাবে কাজটাকে আমরা সঠিকভাবে করতে পারবো সেগুলোই হবে সেই কাজ করার পদ্ধতি। তো এখানে কাজটা কি? কাজটা হচ্ছে পারিশ্রমিক নির্ধারণ করা। পারিশ্রমিক নির্ধারণ করার ক্ষেত্রে যতগুলো পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি সম্পর্কে কিছু একটা এখানে পড়ার ব্যাপার আছে, জানার ব্যাপার আছে। পারিশ্রমিক কার? অবশ্যই কর্মচারীদের, যারা কাজ করে। ঠিক আছে, তার মানে যারা একটা কোম্পানিতে কাজ করে তাদের যে পারিশ্রমিক, সেই পারিশ্রমিকটা কতটা হবে সেটা বার করার ক্ষেত্রে যে পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলো সম্পর্কে এই চ্যাপ্টারের মধ্যে আমরা শিখব। এবার এই পুরো ব্যাপারটাকে একটা গল্পের মাধ্যমে আগে বুঝে নিই। যেমন আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা কোম্পানি, যে কোম্পানিটার নাম হচ্ছে স্নেহা অ্যান্ড কোম্পানি। ঠিক আছে, এই কোম্পানির এইটা আমি ধরে নিলাম একটা ফ্যাক্টরি। ঠিক আছে, ফ্যাক্টরিতে কি হয়? প্রোডাকশন হয়। এইবার এই যে প্রোডাকশানটা হয় সেই প্রোডাকশানসটা করে কে? অবভিয়াসলি ওয়ার্কার। ওয়ার্কাররা এই প্রোডাকশানসটা করে, মানে এরা হচ্ছে গিয়ে প্রডিউসার, তাই না? এবার কথাটা হচ্ছে যে আজকে যেটা প্রোডাকশন হলো সেটা যদি আমি ধরে নিই ক্যালকুলেটর, তো আলটিমেটলি এই স্নেহান কোম্পানি ক্যালকুলেটরটা মার্কেটে বিক্রি করে এবং বিক্রি করে সে নিজের বিজনেসটাকে আরও দিন দিন বড় করছে। তো আজকে এই ক্যালকুলেটরটা যেমন হবে, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে তার কি ফিনিশ গুডস, অর্থাৎ এটি আলটিমেটলি যেহেতু তৈরি হয়ে বিক্রি করছে স্নেহান কোম্পানি, তাহলে এইটার কোয়ালিটিটা সঠিক জায়গায় রাখাটা স্নেহান কোম্পানির ক্ষেত্রে মারাত্মক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আর এই যে ক্যালকুলেটরের যে গুণগত মান বজায় রাখা, তারপর সঠিক সময়ে প্রোডাকশনসটা সঠিক পরিমাণ করা, এইগুলি তো আর স্নেহান কোম্পানি নিজে করে না, করেটাকে ওয়ার্কার্সরা করে, কারণ তারাই হচ্ছে অ্যাকচুয়াল প্রডিউসার্স। তাই আজকে এই সমস্ত ওয়ার্কার্স বা প্রডিউসার্সদের টেক কেয়ার করা অর্থাৎ যত্ন নেওয়া স্নেহান কোম্পানির কিন্তু একটা বেসিক রেসপন্সিবিলিটি। কারণ আজকে যদি এই সমস্ত ওয়ার্কার্সদের সঠিকভাবে যত্নটা না নিতে পারে স্নেহান কোম্পানি, তাহলে এই ওয়ার্কার্সরা কিন্তু এই কোম্পানিতে থাকবে না এবং কাজ করবে না, যার পরিণামে কী হবে? এতদিন পর্যন্ত ক্যালকুলেটারে যেরকম গুণগত আর যেই সময় যতটা পরিমাণ দরকার ছিল সেটা যে প্রোডাকশনস করে দেওয়া, সেটা তখন সেরকমভাবে হতে পারবে না, এবং তার পরিণামে ভিকটিম কাকে হতে হবে? এই কোম্পানিটাকে। তখন এই কোম্পানি হয়তো সেরকমভাবে আর চলতেই পারবে না। তাহলে যত্নটা নিতে হবে। ঠিক আছে, এবার এই যে যত্ন, এই যত্নটা স্নেহান কোম্পানি কীভাবে নিতে পারে? দুভাবে নিতে পারে। একটা হচ্ছে গিয়ে, ভালো মতন বুঝবি, হ্যাঁ, একটা হচ্ছে আর্থিকগত দিক দিয়ে, যেটা আমি বলতে পারি মনিটারি ওয়ে। আরেকটা হচ্ছে নন মনিটারি ওয়ে। দেখ, মনিটারি ওয়ে মানে কি? যে আজকে স্নেহান কোম্পানি সবসময় ভাবছে এই ওয়ার্কার্সদেরকে আমাকে একদম সঠিক অর্থে টাকাটাকে দিতে হবে, আর্থিক ব্যাপারটা এদের সাথে সঠিক পরিমাণ করতে হবে। কারণ আজকে আমার টেক কেয়ার এদের যদি যত্ন নিতে হয়, তাহলে এরা যতটুকুনি পরিশ্রম করছে সেটা অনুযায়ী ওদের যতটা পারিশ্রমিক পাওয়া উচিত, আমাকে সেইটাই তাকে স্যালারি হিসাবে বা ওয়েজেস হিসাবে, বোনাস, এরকমভাবে তাদেরকে পেমেন্টটা করতে হবে। তাহলে ওরাও আনন্দ থাকবে এবং পরবর্তীকালে ওরা আরও রকম বেশি ইনকাম করার জন্য, বা ওদের মনের মধ্যে আনন্দ যখন থাকবে, মোটিভেটেড হবে, তখন আরও ভালো মতন স্নেহান কোম্পানিতে তারা কাজ করতে পারবে এবং তার থেকে স্নেহান কোম্পানি বেনিফিটেড হতে পারবে। আর নন মনিটারি বেনিফিটটা কি? নন মনিটারি ওয়েতে কীভাবে বেনিফিট করতে পারে স্নেহান কোম্পানি? যেমন ওরা যেখানে কাজ করছে
সেখানের যে পরিবেশটা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তারপর ফ্রি মেডিকেল ফেসিলিটিস প্রোভাইড করা, ফ্রি এডুকেশন প্রোভাইড করা, লিখে দিই এগুলো, ফ্রি এডুকেশন তাদের বাচ্চাদের জন্য, ফ্রি মেডিকেল ফেসিলিটি, তারপর ক্লিন এনভায়রনমেন্ট, মানে এরকমভাবেও তাদের টেক কেয়ার স্নেহান কোম্পানি করতে পারে। তার মানে আমরা যাই দেখলাম এইটুকুনি থেকে, সেটা হচ্ছে গিয়ে যাই করা হচ্ছে সবই হচ্ছে কিন্তু এই সমস্ত ওয়ার্কার্সদেরকে যত্ন করার জন্য, এবার সেই যত্নটা সেটা মনিটারি হতে পারে, নন মনিটারি ওয়েতেও হতে পারে। ঠিক আছে, তাহলে এইবার প্রশ্নটা আসছে যে এই ব্যাপারটাকে নিয়ে, এইটা মনিটারি, যে মনিটারি ওয়েতে কিভাবে তাহলে স্নেহান কোম্পানি এই সমস্ত ওয়ার্কার্সদের যত্ন নিতে পারে। ঠিক আছে, এই জায়গাটা এবার আমাদের প্রশ্নটা এসে দাঁড়ালো। তাহলে এই প্রশ্নটার যদি উত্তর দিতে হয় তাহলে কি আমরা কখনো এটা বলতে পারি যে স্নেহান কোম্পানির যে ওনার, ধরলাম স্নেহার যখন যেটা মনে হলো একটা কর্মচারীকে সেরকমভাবেই পারিশ্রমিক দিচ্ছে, মানে কখনো 100 টাকা মনে হলো কোনো সপ্তাহে বা কোনো মাসে, পরের মাসে মনে হলো যে না ওকে 500 টাকা করে দেবে, কোনো মাসে মনে হলো 1000 টাকা করে দেবে, তো এরকমভাবে দিচ্ছে। তো এরকমভাবে চিন্তা ভাবনা করে তোরা বল, প্র্যাকটিক্যালি ভেবে কমন সেন্সটাকে অ্যাপ্লাই করে, যে এরকমভাবে কি কখনো কোনো এমপ্লয়িকে পারিশ্রমিক দেওয়া যায়? হয়তো তোরা বলবি না, কখনোই না। যদি দেয় তাহলে তার পরিণাম কী হতে পারে? দুটো হতে পারে। একটা হচ্ছে তারা যেটা ডিজার্ভ করে, যদি আমি ধরে নিই যে এমপ্লয়িরা ডিজার্ভ করে, মানে কতটাও পরিশ্রম করলো সেটার পরিবর্তে তারা ডিজার্ভ করে 5,000 টাকা মাসে পাওয়ার। ঠিক আছে, এবার যদি স্নেহান কোম্পানি মন থেকে হঠাৎ করে মনে হলো যে ও দেবে তাদেরকেই 3,000 টাকা, 3,000 টাকা পার মান্থ, বা ওর মনে হলো যে না 3,000 টাকা না, আমি দেবো 10,000 টাকা পার মান্থ, মানে যেটা র্যান্ডামলি হয় আর কি, মনের ইচ্ছে হলো, যেটা ইচ্ছে হলো সেটাই ও করবে আর কি। আজকে তুই একটা জিনিস খেয়াল করে দেখ, এই যে ডিজার্ভ যে করছে 5,000 টাকা, তাকে যদি 3,000 টাকা দেয় স্নেহান কোম্পানি, তাহলে তোর মনে হয় এই কর্মচারীটা পরের মাস থেকে স্নেহান কোম্পানিতে কাজ করবে না? কারণ তাতে এই যে সঠিক অর্থে যে টেক কেয়ার সেটা কিন্তু হলো না। আবার যদি এই 10,000 টাকা দেয়, সেই ক্ষেত্রে কিন্তু স্নেহান কোম্পানি কিন্তু মহাবিপদে পড়ে যাবে। কারণ যেখান থেকে আজকে ডিজার্ভ করে কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে এই ওয়ার্কাররা, বা একজন ওয়ার্কার যদি আমি ধরি যে একজন ওয়ার্কার 1 মাসে স্নেহাকে যে বেনিফিটটা দিচ্ছে, সেই বেনিফিটটাকে যদি আমি মনিটারি টার্মে কনভার্ট করি তাহলে সেটা বেরিয়ে আসছে 5,000 টাকা। তাহলে এই 5,000 টাকাই তার পাওয়ার অধিকার আছে, সেই জায়গায় যদি 10,000 টাকা দিয়ে দেয়, তো স্নেহান কোম্পানি সে তো অতিরিক্ত খরচ বিয়ার করে ফেলবে নিজের বিজনেসে। তাহলে এই বিজনেসটাই তো সেরকমভাবে আর এগোতে পারবে না, টাকার অভাবে বিজনেসটি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তো তার মানে মনের দিক দিয়ে, মানে যেরকমই একটা মনে আসে সেরকমভাবে যদি 3,000 10,000 এরকমভাবে দিতে থাকে, তাহলে আলটিমেটলি সাফারার কে হয়ে যাবে? স্নেহান কোম্পানি। কারণ 3,000 যদি দেয়, তাহলে 3,000 পাওয়ার পর সেই এফিশিয়েন্ট এমপ্লয়িরা আর স্নেহান কোম্পানিতে কাজ করবে না, তাতেও স্নেহান কোম্পানির ক্ষতি। আর যদি স্নেহান কোম্পানি তাদেরকে বেশি আনন্দ দেওয়ার জন্য 10,000 দেয়, তাহলে স্নেহান কোম্পানি 2 মাস কাজ করার পর কিন্তু সে আর নিজের বিজনেস অ্যাক্টিভিটি নর্মালি কন্টিনিউ করতে পারবে না, কারণ শর্টেজ অফ মানি দেখা দেবে। তো তার মানে এরকম র্যান্ডামলি, ভালো মতন বুঝবি, এরকমভাবে র্যান্ডামলি এই মনিটারি ওয়েতে যেটা রিপে করা হয় ওয়ার্কার্সদেরকে, সেটা কিন্তু কখনোই ফিক্সড করা হয় না। তার মানে সেটা ফিক্সড হয় কীভাবে? একটা সিস্টেমেটিক ওয়েতে, র্যান্ডামলি যেহেতু হয় না, তো তার মানে সেটার ক্ষেত্রে একটা নির্দিষ্ট নিয়ম বা পদ্ধতি রয়েছে যেটার উপর ভিত্তি করে এই পুরো ব্যাপারটা ডিটারমাইন্ড হয়। তোরা হয়তো এই এক্সাম্পল থেকে বলতে পারিস এই তো 5,000 দিলেই তো হতো, তাহলে সেই ক্ষেত্রে 3,000 বা 10,000-এর গল্প আসছে কোথা থেকে? আরে আমি তো এইখানে 5,000 লিখে দিয়েছি,
যে আজকে যেই বেনিফিটটা স্নেহান কোম্পানি ওয়ার্কারের কাছ থেকে পেলো একজন ওয়ার্কারের কাছ থেকে, সেইটা যদি মাইটারি টার্মে কনভার্ট করা হয় তাহলে সেটা 5,000, এবং সেটার পরিপ্রেক্ষিতে 3,000 বা 10,000, যাতে নাকি তোরা কম্পেয়ার করে এই ডিসিশনসটা নিতে পারি যে 3,000 দিলে কী হবে বা 10,000 দিলে কী হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে, সিস্টেমেটিক ওয়েতে এইটা ডিটারমাইন করতে হবে যে একজন এমপ্লয়ি কতটা বেনিফিটস প্রোভাইড করছে একটা কোম্পানিকে, এবং সেটার আর্থিক মূল্যে যদি আমরা পরিণত করি তাহলে সেটার ভ্যালুটা কত আসছে, তাহলে সেটাই হবে কি মনিটারি ওয়েতে তার রেমুনারেশন। কথাটা বুঝতে পারলি? এই কারণেই তো যে সিস্টেমেটিক ওয়ে, ভালো মতন বুঝবি এগুলো কনসেপচুয়ালি একদম, সিস্টেমেটিক ওয়েতে যে আমরা রেমুনারেশনসটা ডিটারমাইন করব, সেটার ক্ষেত্রে তাহলে কি রয়েছে, অনেকগুলো মেথডস রয়েছে, অনেকগুলো কেন সেগুলো সমস্ত কিছু আমরা ডিসকাস করব। তো সেই সমস্ত মেথডসগুলো রয়েছে, সেই মেথডসগুলো আমাদের জানতে হবে যাতে নাকি আমরা সিস্টেমেটিক ওয়েতে যার যতটা পারিশ্রমিক হয় সেই পারিশ্রমিকটা সঠিকভাবে বার করে আমরা যাতে সেই সমস্ত এমপ্লয়িজদেরকে পে করতে পারি, এবং তারা যাতে সঠিকভাবে কোম্পানিতে থেকে কাজ করে সেই কোম্পানিটাকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ঠিক আছে, বোঝা গেল? এই কারণেই এইখান থেকে যেই চ্যাপ্টারটার নাম এসছে সেটাই হচ্ছে কি মেথডস অফ রেমুনারেশন, অর্থাৎ রেমুনারেশনসটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে সেটা সিস্টেমেটিক ওয়েতে, এবং সেই সিস্টেমসগুলোকে বলা হচ্ছে এখানে এক একটা মেথডস। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এইবার আমরা একটা জিনিস একটু গল্পের আকারেই কন্টিনিউ করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, ধর এখানে তো স্নেহান কোম্পানি ছিল, স্নেহান কোম্পানি, তো এই যে স্নেহা অ্যান্ড কোম্পানি, এই কিন্তু ইম্পর্টেন্সটা বুঝতে পারলো যে যেইখানে 5,000 টাকা দেওয়ার কথা, অর্থাৎ সোজা ভাষায় বলতে গেলে একজন এমপ্লয়ি যতটা ডিজার্ভ করে তার থেকে কম দিলেও বিপদ, বেশি দিলেও বিপদ, সেই ইম্পর্টেন্সটা কিন্তু স্নেহান কোম্পানি বুঝতে পারলো, অর্থাৎ যে যতটা ডিজার্ভ করে তাকে যেন ততটাই দেওয়া হয়। তাই এই ইম্পর্টেন্সটা বোঝার পর এরকমভাবে র্যান্ডামলি রেমুনারেশনস ফিক্সড করে পেমেন্ট করাটা কিন্তু স্নেহা গিভ আপ করে দিল, মাথা থেকে সরিয়ে দিল যে না, এইভাবে কখনো হবে না। তাহলে এই সিস্টেমটা বা মেথডসগুলো যারা জানে তাদেরকেই দায়িত্বটা দেওয়া যাক, তারাই বলে দিক আমায় যে এমপ্লয়িজদেরকে কখন কত কী রেমুনারেশনস দেওয়া উচিত। তো এই চিন্তাভাবনা করে স্নেহা এই কম্পিউটেশনসের দায়িত্বটা দিল অতনুকে, অতনুকেই দায়িত্বটা দিল। ঠিক আছে, তাহলে অতনুর ওপর কী রেসপন্সিবিলিটি এলো? অতনুর ওপর এই রেসপন্সিবিলিটি এলো যে স্নেহা অ্যান্ড কোম্পানিতে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে তাদের রেমুনারেশনসটা কতটা হবে, রেমুনারেশনটা কতটা হবে এইটা ওকে বার করতে হবে। কার বিহাফে? স্নেহান কোম্পানির বিহাফে। এটা করে দেবে, অতনু ফিস পেয়ে যাবে। এইবার অতনু এই কাজটা পাওয়ার পর, অতনু এই কাজটা পাওয়ার পর আমার সাথেও কন্ট্যাক্ট করলো। কন্ট্যাক্ট করলো কার সাথে? দাদার সাথে। আমার সাথে কন্ট্যাক্ট করলো। ও জাস্ট এইটা জানতে চায় যে দাদা আমি একটা কাজ পেয়েছি, স্নেহান কোম্পানি আমাকে দিয়েছে, যে এমপ্লয়িজগুলো রয়েছে তাদের রেমুনারেশনসটা আমায় ফাইন্ড আউট করে দিতে হবে, তো কিভাবে আমি করবো? অর্থাৎ ও চাইছে যে দাদা তুমি আমাকে কিছু গাইডলাইন্স দাও, তুমি আমাকে কিছু গাইডলাইন্স দাও, যেই গাইডলাইন্সগুলো আমি ফলো করে, যেই গাইডলাইন্সগুলো আমি ফলো করে যেই কাজটা নিয়েছি সেই কাজটাকে আমি সুন্দর মতন অ্যাকমপ্লিশ করতে পারবো, অর্থাৎ কাজটাকে আমি সঠিকভাবে শেষ করতে পারবো। তাহলে এইবার আমার আবার কী কাজ এসে পড়লো? গাইডলাইন্সগুলো দেওয়ার। অর্থাৎ আমার কাজ হচ্ছে এইটাই, অতনুকে বলে দেওয়া যে দেখ অতনু, যখন তুই রেমুনারেশনসগুলো ফাইন্ড আউট করবি সিস্টেমেটিক ওয়েতে, তোকে এই বেসিক জিনিসগুলো কিন্তু মাথায় রাখা দরকার, তাহলে গিয়ে তুই এই রেমুনারেশনসটা আরও সুন্দর মতন নিখুঁতভাবে তুই বার করতে সক্ষম হবি। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই গাইডলাইন্সগুলো কি, অর্থাৎ এই যে সিস্টেমটা, সেই সিস্টেমটার মধ্যে কোন কোন প্রিন্সিপালস বা গাইডলাইন্স বা কোয়ালিটিসগুলি থাকা উচিত, সেই জিনিসগুলো আমি ওকে বললাম যে এই এই জিনিসগুলো রাখবি, তাহলে কি তুই খুব সুন্দর মতন ইজি ওয়েতে সেই সিস্টেমটা ফলো করে কিন্তু স্নেহার বিহাফে তুই এই এমপ্লয়িজদের রেমুনারেশনসগুলো ডিটারমাইন করতে পারবি। ঠিক আছে, বোঝা গেল? সেই গাইডলাইন্সগুলো আমি কি দিলাম, সেই গাইডলাইন্সগুলো আমি কি দিলাম, সেই গাইডলাইন্সগুলো ফার্স্টে আমরা জেনে নেব। অর্থাৎ এই গাইডলাইন্সগুলোকে আমি বলতেই পারি যে একটা
সঠিক পদ্ধতি হতে গেলে রেমুনারেশনস বার করার, তার মধ্যে কোন কোন কোয়ালিটিসগুলি থাকা দরকার সেই পদ্ধতির মধ্যে। ঠিক আছে, তাহলে সেটা ফার্স্টে আমরা জেনে নিই যে আমি অতনুকে কি বললাম, যে তুই যেই মেথডসগুলো অ্যাপ্লাই করা বা যে সিস্টেমটা তুই অ্যাপ্লাই কর সেই সিস্টেমের মধ্যে যেন এই এই কোয়ালিটিসগুলো থাকে। তাহলে সেইটা কি, সেটা ফার্স্ট একটুখানি জেনে নিই। তাহলে আমি ফার্স্ট কি গাইডলাইন্স দিতে পারি, একদম কমন সেন্স অ্যাপ্লাই করে জিনিসগুলোকে শুনবি। আমি কমন সেন্স অ্যাপ্লাই করেই জিনিসগুলো বলছি তোদের। ফার্স্টে আমি অতনুকে বলবো, অতনু তুই যে সিস্টেমটা ফলো করে রেমুনারেশনসটা বার করবি না, সেই সিস্টেমটা যেন মধ্যে যাতে অ্যাকসেপ্টেবিলিটি ব্যাপারটা থাকে। অ্যাকসেপ্টেবিলিটি ব্যাপারটা যেন তো থাকে, মানে গ্রহণযোগ্যতা সহজ ভাষায়। মানেটা কি, মানেটা আমি ওকে এটা বোঝাতে চাইলাম যে দেখ, আজকে তুই যেই সিস্টেমটা ফলো করে তুই রেমুনারেশনসটা বার করবি, সেটা যাতে এমপ্লয়ি আর এমপ্লয়ার অর্থাৎ কর্মচারী আর মালিক অর্থাৎ স্নেহার যে কর্মচারী দুজনের মধ্যে যাতে সেই গ্রহণযোগ্য ব্যাপারটা থাকে, যে হ্যাঁ মিস্টার অতনু যে রেমুনারেশনসটা যে পদ্ধতিতে বার করে দিয়েছে সেই পদ্ধতিটা আমরা দুজনেই মানছি। ঠিক আছে, এইটা যেন অ্যাক্সেবিলিটি থাকে। শুধু একজনের তো করলে হবে না, দুজনেই স্বার্থ তোকে দেখতে হবে। ঠিক আছে, তার মানে অ্যাক্সেবিলিটি ব্যাপারটা থাকা দরকার আছে, গ্রহণযোগ্যতা থাকার দরকার আছে। সেকেন্ড আমি বলছি যে দেখ, আজকে তুই যেই সিস্টেমটা ফলো করছিস বা ফলো করবি রেমুনারেশনসটা ডিটারমাইন করার জন্য, সেইটার মধ্যে যেন এক একজন এমপ্লয়ির কার কতটা দক্ষতা রয়েছে সেই ব্যাপারটাও যেন কনসিডার করা হয়। মানে কি, আজকে একজন বিরাট স্কিলফুল এমপ্লয়ি, মারাত্মক স্কিল তার, মানে সে কাজটাকে খুব দক্ষতার সাথে খুব কম সময়ের মধ্যে কমপ্লিট করে দিতে পারে। আজকে তার যতটা রেমুনারেশনস হবে, আজকে যে ঘন্টার পর ঘন্টা মেটেরিয়াল সময় নষ্ট করে যে সেই সেম কাজ করে, দুজনেই যদি তুই রেমুনারেশনসটা এমন সিস্টেমে তুই ডিটারমাইন করিস যেখানে দুটোরই সেম হয়ে যায়, তাহলে কিন্তু যে স্কিলফুল সে কিন্তু ডিমোটিভেটেড হতে থাকবে এবং সে কিন্তু একটা সময় সেখান থেকে অর্থাৎ স্নেহান কোম্পানি ছেড়ে কিন্তু চলে যাবে। তো যার ফলে এটা মাথায় রাখবি, তুই যে সিস্টেমটা ফলো করছিস রেমুনারেশনসটা বার করার ক্ষেত্রে অ্যাকসেপ্টেবিলিটি থাকার সাথে সাথে কিন্তু শ্রমিকের দক্ষতা যেটাকে আমরা বলবো এফিসিয়েন্সি অফ লেবার, এই ব্যাপারটাকেও কিন্তু তোকে স্মরণে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, কনসিডার করতে হবে যে যতটা এফিশিয়েন্ট হবে তার রেমুনারেশনস বেশি হবে, যার এফিসিয়েন্সি কম হবে তার রেমুনারেশনস কম হবে। বোঝা গেল? আচ্ছা, আর কি, আর বলছি দেখ, পদ্ধতি মানেই তো একখানা নিয়ম, যেই পদ্ধতির মাধ্যমে তুই রেমুনারেশনসটা বার করবি সেই একটা পদ্ধতিটাই তো হচ্ছে একটা নিয়ম, যে এইটার সাথে এইটা হলো, ওটার সাথে ওটা হয়ে তারপর আলটিমেটলি রেমুনারেশনসটা বেরিয়ে এলো। তো সেই যে সিস্টেমটা না, সেই সিস্টেমটা যেন অবভিয়াসলি সায়েন্টিফিক হয়, অর্থাৎ বিজ্ঞানসম্মত যেন হয়। মানে বিজ্ঞানসম্মত বলতে বোঝানো হচ্ছে যে আজকে একটা সিস্টেম বার করতে গেলে যা যাবতীয় কিছু কনসিডার করা উচিত, এই সিস্টেমটার মধ্যে যেন সে সমস্ত কিছুই কনসিডার করা হয়ে থাকে, তবে গিয়ে সেই সিস্টেমের মাধ্যমে যেটা ডিটারমাইন করবি সেটা সঠিক হবে। কথাটা বুঝতে পারলি? তাহলে আমি প্রথমে যেটা বললাম যে তিনটে জিনিস, যে অ্যাকসেপ্টেবিলিটি, এফিসিয়েন্সি অফ লেবার, আর একটা হচ্ছে যে সিস্টেমটা সেটা সায়েন্টিফিক হবে, এই তিনটে হচ্ছে ফার্স্ট তিনটে ক্যারেক্টারিস্টিক্স বা গাইডলাইন্স যেটা ওর সিস্টেমের মধ্যে থাকা উচিত, যে সিস্টেমটাকে ও অ্যাপ্লাই করে রেমুনারেশনসগুলো বার করবে স্নেহান কোম্পানির। তাহলে এই তিনটে কি শেষ? না, এই তিনটে শেষ না, আরও অনেক গাইডলাইন্স আছে। যেমন ধর মিনিমাম ওয়েজেস, এইটা কি? মিনিমাম ওয়েজেস হচ্ছে, এটা সরকারের থেকে না একটা নিয়ম করে রেখেছে, একটা ল করে রেখেছে যে কর্মচারীদের মাসে মিনিমাম এতটা তোমাকে পারিশ্রমিক দিতেই হবে। অর্থাৎ এই নিয়মটা আনার পেছনে কারণটাই হচ্ছে যে আজকে কোনো মালিক পক্ষ যাতে কর্মচারীদের বেশি খাটিয়ে কম পরিমাণ পারিশ্রমিক না দেয় এবং তাদেরকে সেইভাবে যাতে না ঠকানো হয়, এই কারণেই
গভর্নমেন্ট এরকম ল নিয়ে এসছে যে মিনিমাম তোমাকে এতটা ওয়েজেস পে করতেই হবে তোমার কর্মচারীদের। তাহলে এই ব্যাপারটাকেও মাথায় রাখার দরকার আছে। যেমন একটা এক্সাম্পল দিই, যে আজকে ধরো মিনিমাম ওয়েজেস যদি থাকে 9,000, তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতেই পারছি অতনু যেই পদ্ধতির মাধ্যমে রেমুনারেশনসটা বার করবে, সেই রেমুনারেশনসটা কখনোই 9,000-এর কম হতে পারবে না, কারণ মিনিমাম ওয়েজেসই আছে। তার মানে এটাকেও মাথায় রাখতে হবে এই সিস্টেমটা চুজ করার ক্ষেত্রে, যে সিস্টেমটা কেমন হবে। আর কি 5 সিম্পল মেথড, বা এটাকে বলতেই পারি সরল পদ্ধতি। এইটা কেন বলছি, আজকে অতনুকে আমি একটা কথাই বলবো, দেখ অতনু, তুই এমন পদ্ধতিটাই অ্যাপ্লাই করিস বা তোর পদ্ধতির মধ্যে যেন এই কোয়ালিটিটাও থাকে, যাতে সেই পদ্ধতিটাকে দুপক্ষই নিজের মতন করে যাতে বুঝে নিতে পারে যে তুই কোনটাকে কিভাবে ধরে তুই এই রেমুনারেশনসটা বার করলি। আজকে কোনো একটা জিনিসের মধ্যে যদি কমপ্লিকেশনস থাকে না, তখন বুঝে এটা মিসআন্ডারস্ট্যান্ড করতেই পারে ওয়ার্কাররা, যে নিশ্চয়ই মনে হয় আমাদেরকে কিছু ঠকানো হচ্ছে, মানে এতটাই কমপ্লিকেটেড তারা বুঝতে পারছে না। এবার যখনই একটা মানুষ না বোঝে না কোনো একটা জিনিস, তখন তার মনের মধ্যে সেই জিনিসটার প্রতি একটা নেগেটিভিটি কাজ করতে থাকে। তো সেই কারণে সেই নেগেটিভিটি যাতে না আসতে পারে কর্মচারীদের মধ্যে, তাই অতনুকে এটা মাথায় রাখা উচিত, যে গাইডলাইন্সটা আমি দিলাম তার মধ্যে একটা পয়েন্ট, সেটা হচ্ছে সেই পদ্ধতিটা যেন সহজ হয়, ঠিক আছে, এত সিম্পল মেথড যেন হয়। এটা হচ্ছে 5টা, টোটাল 5টা। আরও কি কিছু আছে? হ্যাঁ আছে। সেটা কি? 6 নম্বর, ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ যেটাকে বাংলায় বলা হয় নমনীয়তা। এই ফ্লেক্সিবিলিটিটা কি? দেখ, ফ্লেক্সিবিলিটি এখনকার সময় থাকা মারাত্মক ইম্পর্টেন্ট প্রত্যেকটা ব্যাপারে। যেরকম ধর এতদিন পর্যন্ত আমরা কিভাবে পড়েছিলাম সামনাসামনি, এবার যখনই এই ধরনের লকডাউন এসে পড়ছে, অর্থাৎ পরিস্থিতি এমন এসে পড়ছে যখন নাকি আমরা যেরকমভাবে কাজটা করছিলাম সেরকমভাবে করা সম্ভব না, তখন আমরা কি করলাম, আমাদেরকে তো পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে হবে এবং সমান কোয়ালিটির সাথে। তখন সেই কাজটা সেমভাবে করতে গেলে আমাদেরকে কিন্তু আরেকখানা পদ্ধতি বার করে নিতে হয়েছে। আমাদের মধ্যে সেই রিজিডিটি ব্যাপারটা রাখলে হবে না, যে না আমি এতদিন পর্যন্ত ওইভাবে সামনাসামনি পড়েছি, ওইভাবেই বুঝিয়ে আমি খুব কমফর্ট ফিল করেছি, এখনও আমি সেরকমভাবেই বোঝাবো, নয়তো আমি বোঝাবোই না। তাহলে তো আমি কাউকে দেখাতেই পারবো না, এতে অনেকের ক্ষতি হয়ে যাবে যারা ক্লাস 11 আমার কাছে দেখে এসছে। তো আমার মধ্যে বা যে কোনো একটা জিনিসের মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকাটা ভীষণ দরকার, যেরকম তোদেরও এই ফ্লেক্সিবিলিটি থাকা দরকার, যে এখন তো দাদা প্রত্যেক দিন এরকমভাবে সামনাসামনি বসে ক্লাস করাতে পারবে না, তো সেই কারণে এখন যে সমস্ত ভিডিওস ক্লাসেসগুলো আসছে সেগুলোকে দাদা করাচ্ছে ভেবেই সামনাসামনি বসে আমাকে সেরকমভাবে সেই কোয়ালিটির সাথে মন দিয়ে ক্লাসগুলো করে নিতে হবে। তার মানে ফ্লেক্সিবিলিটি যে কোনো একটা জিনিসের মধ্যে থাকা মারাত্মক রকমের একখানা ইম্পর্ট্যান্ট একটা ফিচার্স, কারণ সময়ের সাথে সাথে সমস্ত কিছু পরিবর্তন হয়। তাহলে এই যে সিস্টেমটা ফলো করা হচ্ছে সেইটাও যাতে সময়ের সাথে সাথে পরিবর্তন করা যায়। তাহলে দেখ, আজকে আমি যে গাইডলাইন্সগুলো দিয়েছিলাম অতনুকে, যে যে সিস্টেমটা তুই ফলো করবি তার মধ্যে যেন অ্যাটলিস্ট এই ধরনের কিছু কোয়ালিটিস থাকে বা ফিচার্স থাকে, তাহলে সেগুলো কি কি? একটা হচ্ছে অ্যাকসেপ্টেবিলিটি, একটা হচ্ছে এফিসিয়েন্সি অফ লেবার, ঠিক আছে, তারপর হচ্ছে সিস্টেমেটিক হওয়া উচিত সেই সিস্টেমটা, তারপর হচ্ছে মিনিমাম ওয়েজেসটাকে কনসিডার করবি, তারপর সেই যে পদ্ধতিটা হবে সেটা যাতে সিম্পল হয়, ঠিক আছে, আরেকটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি যেন তার মধ্যে থাকে। বুঝতে পারলি? তার মানে এই ধরনের জিনিসগুলোকে আমি আবার ঘুরিয়েও বলতে পারি, যে আইডল যে সমস্ত সিস্টেমসগুলো থাকবে রেমুনারেশনস ক্যালকুলেট করার ক্ষেত্রে, তাহলে সেগুলির মধ্যে এই এই কোয়ালিটিসগুলো থাকবে। কথাটা বুঝতে পারলি? এবার আমরা একটা বইয়ের যে কোশ্চেনটা রয়েছে সেটাকে আমরা একবার পড়ে নিই। দেখ, প্রথম পয়েন্টটা কি? উত্তম মজুরি প্রদান ব্যবস্থার বৈশিষ্ট্য, অর্থাৎ ফিচার্স অফ গুড ওয়েজ পেমেন্ট সিস্টেম। একটা যদি ভালো ওয়েজ পেমেন্ট সিস্টেম যদি কিছু একখানা তৈরি করতে হয়, তাহলে তার মধ্যে কোন কোন ফিচার্সগুলি বা বৈশিষ্ট্যগুলো থাকা দরকার? দেখ, ফার্স্ট অ্যাকসেপ্টেবিলিটি থাকা দরকার। মজুরি প্রদানের ব্যবস্থা এমনভাবে নির্বাচন করতে হবে যাতে তা কারখানার মালিক বা উৎপাদনকারী বা কারখানার শ্রমিক উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য হয়। বোঝা গেল? নেক্সট, বিজ্ঞানসম্মত সায়েন্টিফিক। শ্রমিকদের পারিশ্রমিক প্রদানের ব্যবস্থা কি হবে তার নির্বাচন করতে বিজ্ঞানসম্মত উপায়, এখানে যে সময় নিরীক্ষা বা গতি পরীক্ষা নিরীক্ষা রয়েছে সেগুলো আমরা পরে বুঝবো। এই সমস্ত জিনিসগুলোকে কিন্তু কনসিডার করতে হবে, যেহেতু বিজ্ঞানসম্মত সঠিক যা যা জিনিসগুলোকে কনসিডার করা উচিত একটা জিনিস করতে গেলে, সেই সমস্ত জিনিসগুলোকেই কনসিডার করতে হবে, ঠিক আছে। তারপর কি 3 নম্বর, এফিসিয়েন্সি অফ ওয়ার্কার। পারিশ্রমিকের পদ্ধতি নির্বাচনের ক্ষেত্রে শ্রমিকদের দক্ষতা যথাযথভাবে বিবেচনা
করতে হবে। ঠিক আছে, যেটা আমরা এখানে বুঝেছি সেই সমস্ত পয়েন্টসগুলি এখানে আছে। তারপর ন্যূনতম মজুরি, দ্যাট ইজ মিনিমাম ওয়েজেস। শ্রমিকদের দক্ষতার ভিত্তিতে কোনো শ্রমিকের মোট প্রাপ্য মজুরি অন্য শ্রমিকের মজুরির তুলনায় কম বা বেশি হতেই পারে, কিন্তু প্রত্যেক শ্রমিক যেন ন্যূনতম মজুরি পায়। হ্যাঁ, যার এফিসিয়েন্সি বেশি সে বেশি পাবে, যার এফিসিয়েন্সি কম সে কম পাবে, কিন্তু প্রত্যেকের জন্য গভর্নমেন্ট কিন্তু একখানা মিনিমাম একটা ওয়েজেস ফিক্সড করে রেখেছে। সেরকমভাবে একজন এমপ্লয়কে অর্থাৎ স্নেহান কোম্পানিকেও কিন্তু ন্যূনতম একখানা মজুরি কিন্তু প্রত্যেকের জন্যই ফিক্সড করে রাখা দরকার, যে আলাদা আলাদা ক্যাটাগরিজগুলো রয়েছে। কিন্তু প্রত্যেক শ্রমিক যেন ন্যূনতম মজুরি পায় তার নিশ্চয়তা দেওয়া ভালো মজুরি প্রদান ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। মানে কখনো এমপ্লয়িরা বলবে না কি যে যেটা গভর্নমেন্ট ফিক্স করে রেখেছে তার থেকেও কম আমায় দেওয়া হয়। ঠিক আছে, তারপর কি এইটা দেখ, সিম্পল মেথড, যে পদ্ধতি অবলম্বন করে মজুরির হার বা মোট প্রদেয় মজুরির পরিমাণ নির্ধারণ করা হবে তা যেন সহজ ও সরল হয়, যাতে নাকি সবাই সেটি বুঝতে পারে, সহজ উপায়। ঠিক আছে। আর 8 নম্বর কি, নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি। আদর্শ মজুরি প্রদান ব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো তার নমনীয়তা। পরিবেশ ও পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে যাতে মজুরি বা প্রদান ব্যবস্থার প্রয়োজনীয় পরিবর্তন আনা সম্ভব হয়, সেই নমনীয়তা এই ব্যবস্থার থাকাটা জরুরি। বুঝতে পারলি? তো তার মানে এই দুটো আমরা পয়েন্ট ছিলাম, তার মানে আমরা টোটাল পয়েন্ট কভার করেছি ছখানা। ছখানে যথেষ্ট। তার মানে আমরা কি দেখলাম, যে একটা যদি গুড ওয়েজ পেমেন্ট সিস্টেম হতে হয় তাহলে তার মধ্যে কী কী কোয়ালিটিসগুলো থাকা দরকার, যেই গাইডলাইন্সগুলো আমি বলেছিলাম অতনুকে, সেই সিস্টেমটা তৈরি করার জন্য, যে সিস্টেমটার উপর বেস করে ও স্নেহান কোম্পানি যে এমপ্লয়িজরা রয়েছে তাদের পারিশ্রমিক বা রেমুনেশনসগুলো ডিটারমাইন করতে পারবে। ঠিক আছে, বোঝা গেল? এই ডিসকাশনস করার পর অতনু কিন্তু বুঝতে পারলো যে সিস্টেমটা ওকে ফলো করতে হবে, সেই সিস্টেমটার মধ্যে জেনারেলি কোন কোন কোয়ালিটিসগুলো থাকা দরকার। ঠিক আছে, অতনু এটা বোঝার পর ও চলে যাচ্ছিল। আমি ওকে আবার ডাকলাম, অতনু শোন। ওগুলো কি দাদা? আমি বললাম, দেখ ভাই, যেই সিস্টেমটা ফলো করে তুই যেই অ্যামাউন্টটা ডিটারমাইন করবি না, এই অ্যামাউন্টটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তুই এই জিনিসগুলো মাথায় রেখে একটা সিস্টেম ডেভেলপ করলি, সেই ডেভেলপ করে তুই একটা অ্যামাউন্ট ডিটারমাইন করলি, যেটা হচ্ছে রেমুনারেশনসের অ্যামাউন্ট। এই রেমুনারেশনসের অ্যামাউন্টটা যেটা তুই ডিটারমাইন করবি না, এইটা ডিটারমাইন করার পর আমি আরও কিছু পয়েন্ট তোকে বলে দিই, যে পয়েন্টগুলো মাথায় রাখবি। এই অ্যামাউন্টটা যেটা ডিটারমাইন্ড হলো সেটা সঠিক হয়েছে নাকি সঠিক হয়নি, এই ব্যাপারটা নির্ধারণ করার ক্ষেত্রে যদিও বা তোর মনের মধ্যে এটা আসতে পারে, দাদা আমি যদি সঠিক পদ্ধতিটা আমি অ্যাপ্লাই করি তাহলে সেখান থেকে যেই রেমুনারেশনসটা ফিক্সড হবে সে তো ঠিকই হবে, তাহলে আলাদাভাবে আবার এটা কেন বলছো? হলো দেখ, আজকে এমনও পরিস্থিতি হতে পারে, যেমন একটা ধর আজকে একটা শহরাঞ্চল, মানে শহরাঞ্চল মানে একদম ওপরের দিকে, পাহাড়ের ওপরে, ওই ধরনের জায়গাতে কী হয় জানিস তো, প্রচুর পরিমাণে এক একটা জিনিসের দাম প্রচুর বেশি হয়, প্রচুর পরিমাণে সাপ্লাই কম থাকে, যার ফলে কোনো একটা জিনিসের দাম অনেক বেশি, যেটা নাকি এখানে আমরা হয়তো একটা ম্যাগি কিনি 5 টাকা, সেটাই হয়তো সেখানে তুই কিনতে হবে 15 টাকাতে, কারণ ওখানে সাপ্লাইটা অতটা স্মুথলি হতে পারে না। তো যার ফলে আজকে যে তুই এইগুলোকে কনসিডার করে একটা সিস্টেম ডেভেলপ করলি এবং সেখান থেকে যেই স্যালারিটা ফিক্সড হলো সেটা যে সঠিকই হবে সেটা কিন্তু নাও হতে পারে, কারণ এইখান থেকে বেরিয়ে এলো 6,000, এবার এই 6,000টা তুই কলকাতার একজন এমপ্লয়িকেও দিবি, সে হয়তো 6,000 ঠিক আছে ব্যাপারটাও চালিয়ে নিতে পারবে, কিন্তু আজকে এই 6,000টাই যদি তুই একেবারে ওই যে যারা পাহাড়াঞ্চলে পাহাড়ের ওপরে থাকে তাদেরকে যদি তুই দিস, সেই ক্ষেত্রে কিন্তু সে এই 6,000 টাকাতে কিচ্ছু করতে পারবে না। তো যার ফলে এই জায়গাটা তো আমি বলে রাখি যে যেই টাকাটা তুই ডিটারমাইন করলি, সেই টাকাটার ডিটারমাইনটা তো ঠিক হলো না ভুল হলো, অর্থাৎ এই টাকাটা ডিটারমিনেশনসের ক্ষেত্রেও কিন্তু কিছু জিনিস তোকে মাথায় রাখা দরকার, সেই জিনিসগুলো আমি তোকে বলে রাখি, তাহলে তুই নিজেই ভেরিফাই করতে পারবি যে যেই অ্যামাউন্টটা ডিটারমাইন্ড হলো সেটা অ্যাপ্লিকেবল বা এই সিচুয়েশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি না, তবে সে না তুই স্নেহাকে দিলে স্নেহা একটা সঠিক ভালো ফিস তোকে পে করবে। তাহলে সেই প্রিন্সিপালসগুলো কি এই রেমুনারেশনসের ডিটারমাইন করার ক্ষেত্রে, নির্ধারণ করার ক্ষেত্রে, যে রেমুনারেশনসটা কতটা কি কেমন হবে, সেইগুলো কোন কোন জিনিসের ওপর নির্ভর করে, সেই জিনিসগুলো তোকে বলে রাখি, তাহলে তুই আরও ভালো মতন করে জিনিসটা যাচাই করতে পারবি। ঠিক আছে, তো সেই জিনিসগুলো কি কি, সেই জিনিসগুলো হলো, দেখ